ভোটে কারচুপির অভিযোগ, আমি পদত্যাগ করব না বললেন মমতা। 1 বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন বললেন মির্জা ফখরুল। ক্ষতিকর ওয়েবসাইট বন্ধের কার্যক্রম জোরদারে ডিসি সম্মেলনে আলোচনা। সংরক্ষিত নারী আসনে নুসরাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করল ইসি। যশোরে 78 নবাগত আইনজীবীকে সংবর্ধনা। পিএসএল এর সেরা একাদশ ঘোষণা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। শুরুতেই বিধানসভা নির্বাচন পরবর্তী খবর। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন না তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরাজয়ের পর বুধবার তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, আমি কেন রাজভবনে যাব? শপথ নিতে গেলে যেতাম, ওরা দখল করেছে, আমি পদত্যাগ করতে যাব না। আমরা ভোটে হারিনি, আমি ইস্তফা দেব না। এই মন্তব্যের মধ্যে দিয়েই তিনি পরিষ্কার করে দেন, রাজনৈতিকভাবে তিনি লড়াই চালিয়ে যাবেন এবং ক্ষমতা ছাড়ার কোনো প্রশ্নই উঠছে না। এবারের বিধানসভা নির্বাচনে ভোট লুটের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এই পরাজয় প্রকৃত নয়। তার অভিযোগ, প্রায় 100টি আসনে ভোট লুট হয়েছে, গণনা কেন্দ্রে তৃণমূলের প্রতিনিধিদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ওরা গুন্ডার মতো আচরণ করেছে, এমন নির্বাচন আমি কোনোদিন দেখিনি। এবার অন্যান্য খবর। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করা হবে, যা আমরা আগেও বলেছি, এখনো বলছি। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের 6ষ্ঠ অধিবেশন শেষে প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এই প্রশ্নে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা আমাদের মন্ত্রণালয় সম্পর্কে জানতে চেয়েছিলেন, কিন্তু পরামর্শও দিয়েছেন তারা। আমরা পরামর্শগুলো গ্রহণ করেছি, কেননা স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি, তৃণমূলের সবচেয়ে বড় শক্তিশালী একটি প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলে গণতন্ত্র আরো শক্তিশালী হবে। জনগণকে সঙ্গে নিয়ে ডিসিদের কাজ করতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসকদের নেতৃত্ব দিতে হবে, সরকারের কর্মসূচি বাস্তবায়নে তাদের কাজ করতে হবে, অর্থাৎ জনগণকে সঙ্গে নিয়ে এই ডিসিদের কাজ করতে হবে, কারণ জনগণই হচ্ছে এই দেশের মালিক। ক্ষতিকর ওয়েবসাইটগুলো ব্লক করার কার্যক্রম জোরদার করার বিষয়ে ডিসি সম্মেলনে আলোচনা হয়েছে। জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সম্পর্কিত কার্য অধিবেশনে এই আলোচনা হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, সমাজের জন্য ক্ষতিকর ওয়েবসাইটগুলো ব্লক করার কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। পার্বত্য অঞ্চলে নিরবিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্কিং নিশ্চিতকরণ ও নেটওয়ার্কের গতি উন্নতিকরণের বিষয়েও আলোচনা হয়। তথ্য ও প্রযুক্তি বিভাগ সম্পর্কিত বিষয়াবলী নিয়ে বলা হয়, গুজব রোধে ফ্যাক্ট চেকিং সেন্টার স্থাপন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে। সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয়তার নিরিখে বিভিন্ন জেলায় আইসিটি পার্ক স্থাপন ও ইতোমধ্যে নির্মিত আইটি পার্ক চালুকরণের বিষয়ে আলোচনা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলীতে বিভাগীয় পর্যায়ে আধুনিক সমন্বিত বিজ্ঞান গবেষণাগার স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে প্রদত্ত ফেলোশিপগুলোর বরাদ্দ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। গবেষণায় একাডেমিয়া মার্কেট লিঙ্কেজ স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার নুসরাতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে এই সংক্রান্ত গেজেট প্রকাশের সিদ্ধান্ত অনুমোদন করে ইসি। আজ এই গেজেট প্রকাশ করা হলো। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন মোট 50টি, এর মধ্যে 49 জন গত রোববার শপথ নেন। জামায়াত জোট 13টি নারী আসন পায়, এর মধ্যে জোটের 12 জন প্রার্থী শপথ নেন। তবে এই জোট থেকে মোট 15 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে জোটের এক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাছাইয়ের বাতিল হয়। আর নির্ধারিত সময়ের পর যাওয়ায় জোটের আরেক প্রার্থী নুসরাত মনোনয়ন প্রথমে গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে আদালতের নির্দেশে তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়, বাছাইয়ে তা বৈধ হয়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
যশোরে 78 জন নবাগত আইনজীবীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের উদ্যোগে আজ দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত আইনজীবীদের ফুল দিয়ে বরণ করেন লয়ার্স কাউন্সিলের নেতৃবৃন্দ। পরে আলোচনা সভা শেষে তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট এম এল লতিফ। প্রধান অতিথি বক্তব্য দেন যশোর 4 আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। প্রধান আলোচক ছিলেন যশোর 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর 1 আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর 2 আসনের সংসদ সদস্য ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ, যশোর 6 আসনের সংসদ সদস্য মোক্তার আলী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু মুর্তজা ছোট এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ভিপি আব্দুল কাদের। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি সহ সকল জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ প্রেস ক্লাব যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট খুলনা বিভাগের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সবাই নেতারা এসব চুক্তি বাতিলের দাবি জানান। বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6টি দোকান পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত 3টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের বাদশা মিয়ার হাট বাজারে এই ঘটনা ঘটে। এতে প্রায় 30 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকালে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম ঘটনাস্থল পরিদর্শন করেন। যশোরের মনিরামপুরে বেনেখালী খাল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা 12টার দিকে মসজিমনগর ইউনিয়নে কোদাল দিয়ে কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহিন দায়ান আমিন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগের সেরা একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যেখানে জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। এই একাদশের অধিনায়ক করা হয়েছে চ্যাম্পিয়ন পেশোয়ার জালমিকে, নেতৃত্ব দেওয়া বাবর আজমকে। পিএসএল এর এবারের আসরে মোট 6 জন বাংলাদেশি দল পেয়েছিলেন। তাদের মধ্যে 5 জন ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছিল নাহিদ রানা। দুর্দান্ত ফর্মেও ছিলেন এই পেসার। চ্যাম্পিয়ন হয়েছে তার দল, তবে আসরের সব ম্যাচ খেলেননি তিনি। এ কারণেই হয়তো সেরা একাদশে জায়গা পাননি। পিএসএল এর সেরা একাদশে না থাকলে এবারের টুর্নামেন্টে আলোচনার কেন্দ্রে ছিলেন নাহিদ। মাত্র 5 ম্যাচে 9 উইকেট শিকার করেন তিনি। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।